জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ফাইনালি একটা কাট অফ মার্কস দেব। গতকালই আমরা দিয়েছিলাম ভিডিওতে, আশা করি দেখেছো, রেসপন্স পেয়েছো। এবং জানা স্যার যে বইটি রচনা করেছিল কুল সায়েন্সের জন্য বলার অপেক্ষা রাখে না, 60টা প্রশ্ন কমন এসেছে। যারা নেটসেট বইটাকে মাথায় রাখছো, ইন্টারভিউর জন্য আগামী দিন নেটসেটের জন্য মাথায় রেখে দিবে, কাছে খুব উপকারে পাবে। কুল সার্ভিস বইটা 19-এর সঙ্গে সঙ্গে আগামী 11-12 পরীক্ষার ক্ষেত্রে বুমেরাং হতে চলেছে। কোথা দিয়ে গেলাম, আশা করি ভালো ভালো প্রশ্ন যেগুলো আসবে, দিকচিহ্ন বা ল্যান্ডমার্ক প্রশ্ন, গেম চেঞ্জার প্রশ্ন, সেগুলো কিন্তু পেয়ে যাবে তোমরা নিকটস্থ দোকান থেকে সংগ্রহ করে। বিগত বছর পরীক্ষা আসা এবং চ্যাপ্টার ওয়াইজ সিলেবাস ধরে যে প্রশ্নগুলো, অশোক বা হরপ্পা বা বিজয়নগর এই চ্যাপ্টারগুলোকে, বা ফিরিজ শতগুলো বা আকবর এই জাগুলোকে পুরো চ্যাপ্টার ধরে প্রশ্ন করা রয়েছে। কি গভর্নমেন্ট, কি আমার ব্যক্তিগত প্রশ্ন ভালো করে দেখে যাবে, প্রচুর উপকার পাবে। আর সবার কাছে আবেদন, ঠান্ডা মাথায় পরীক্ষার হল সামলাবে। পরীক্ষার হল সামলানো ছেলে খেলার কাজ নয়। পরীক্ষার হল থেকে বেরিয়ে প্রশ্ন সহজ হয়েছে সবাই বলতে পারে, এত কাট অফ মার্কস পাবে, পয়সা লাগে না বলতে হয়, বলে দিচ্ছে সহজ নয়। পরীক্ষার হল সামলানো ভীষণ কঠিন কাজ। এটা শুধু এটা নয়, যে কোনো পরীক্ষার হল সামলানো এর থেকে আরও ভয়ঙ্কর, আরও কঠিন, আরও চাপ। ডেমোস্ট্রেশন এবং ইন্টারভিউ দেওয়া একেবারে। আবার সবার কাছে বলছে ইউটিউব দেখে অনলাইনে পড়াশোনা করে পরীক্ষা দেওয়া যায়, সাবজেক্টে মোটামুটি কিছু করা যায়। সাবজেক্টে আপনি ডেপথ, গভীরতা, কনসেপ্ট কখনো তৈরি করতে পারবেন না। লিখে নিন, বাড়িতে বসে বসে পড়ে পড়ে আপনি সাবজেক্টে ডেপথ তৈরি করে নেবেন, কখনো সম্ভব নয়। এক্সপার্ট দরকার। আর সবচেয়ে ক্ষতি হয়ে যেতে পারে আপনার, ভয়ঙ্কর ক্ষতি হতে পারে, আপনি পিছিয়ে যেতে পারেন, নিজেকে নিজেই ছিটকে নিচ্ছেন কম্পিটিশান থেকে, যদি অনলাইনে আপনি ইন্টারভিউ প্রশিক্ষণ নেন। কারণ প্রশিক্ষণটা হবে এক্সপার্ট 5 জন 6 জন 7 জন 4 জন একদম তাবড় তাবড় সুনামধন্য মানুষদের কাছে আপনার ডেমোস্ট্রেশন মক ইন্টারভিউ চলবে। এবং সেই মক ইন্টারভিউ আপনি বাড়ির বাইরে এসে কোনো অফলাইনে ডেমোস্ট্রেশন দিলেন না, বোর্ড ওয়ার্ক করে পড়লেন না, আপনি একদম বাড়িতে বসে ইউটিউব দেখছেন, আপনি কখনো পারবেন না। আপনার প্রচুর ল্যাকিং অ্যাটিটিউড ধরা পড়ে যাবে, আপনি নিজেই কম্পিটিশান দিয়ে ছিটকে নিচ্ছেন, মনে রাখবেন। অফলাইনে চেষ্টা করবেন, হাত জোড়ো করে আবেদন, যার যেখানেই বাড়ি হোক অফলাইন করে। হ্যাঁ, আপনি হয়তো অনলাইনে প্রশিক্ষণ নিচ্ছেন, ফোনের মধ্য দিয়ে, বোর্ডের মধ্য দিয়ে, ক্যামেরার মধ্য দিয়ে, ইউটিউব দেখছেন, প্যারালালি সপ্তাহে 1 দিন, মাসে 2 দিন এসে অফলাইন ডেমোস্ট্রেশন নিচ্ছেন, তাহলে অনেকটা কভার হবে। এই সম্পূর্ণটাই অনলাইনে পড়ে ফেলবো, অনলাইন ডেমোস্ট্রেশন নেবো, তা কিন্তু নয়। অনলাইনে সাঁতার শেখানো হয়, সুনিশ্চিত আপনি জলে ডুবে মরবেন, মনে রাখবেন। অনলাইনে সাঁতার শেখানো হয়, অনলাইনে ডেমো হচ্ছে বা কম্পিটিশানে আপনাকে মক ইন্টারভিউ নেওয়া হচ্ছে, আপনি পরাজিত ক্যান্ডিডেট, ডিফিটেড ক্যান্ডিডেট, এটা মাথায় রেখে দেবেন। এবারে কাট অফ মার্কস শুধু বলবো তা নয়, একাদশ দ্বাদশ শ্রেণীর স্টুডেন্টদের বর্তমানে কী কী স্ট্র্যাটেজি হবে কয়েকটা দিন, সেইটা নিয়ে বলবো। এবং জানা স্যারের নেতৃত্বে সারা পশ্চিমবাংলা জুড়ে শুরু হচ্ছে মক ইন্টারভিউ। সেই সারা পশ্চিমবাংলা জুড়ে মক ইন্টারভিউ কী হবে, কোথায় হবে, সেগুলো জানিয়ে দিয়ে যাচ্ছে। বিশ্বাস রাখবেন, পশ্চিমবঙ্গের সেরা। যদি আপনি মক ইন্টারভিউ টপিক ওয়াইজ পড়ানো, প্রশ্ন উত্তর পর্ব, বোর্ড ওয়ার্ক করে পড়ানো করতে চান, আপনি আমার বাড়িতে রুম চালু করেছি, কলেজ স্ট্রিট চালু রয়েছে, 2 জায়গাতেই খুলে দিয়েছি। আপনি নির্বিধায় আসতে পারেন। সেরা প্রশিক্ষণ যদি পেতে চান, কি স্টাডি মেটেরিয়াল, কোন জায়গাগুলো প্রশ্ন হয়, আপনাকে পুরো সাজিয়ে দেওয়া হবে, সমস্ত রেডি করা হয়েছে। আপনারা যোগাযোগ করতে পারেন। এখন থেকে মক ইন্টারভিউ শুরু হয়ে গেছে, 14 তারিখের পর শুরু হচ্ছে। এইটুকু রইল আজকের এই ভিডিওতে। পরবর্তীকালে গ্রুপ সি গ্রুপ ডির উপরে ভালো ভিডিও প্রশিক্ষণ আসবে। নেটসেট ডিসেম্বরের জন্য ক্লাস স্টাডি মেটেরিয়াল রেডি করেছি। 14 তারিখের পর একদম দুর্দান্ত গতিতে আপন ছন্দে শুরু হবে। তো শুরু করছি আজকের এই কাট অফ মার্কস 11-12 স্টুডেন্টদের স্ট্র্যাটেজি, মক ইন্টারভিউ কেমন হওয়া উচিত, এগুলো নিয়ে আলোকপাত করবো। দেখে নেওয়া যাক, পুরো ভিডিওটা দেখবে। আমি বেশ কিছু নমুনা আজকে দিয়ে যাব। কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি যে পরীক্ষা হয়ে গেল, সেই কুল সার্ভিস কমিশন বা এসএলএসটি পরীক্ষায় যে জায়গাগুলোকে তোমরা ভালো করে দেখবে, বিশেষ করে মক ইন্টারভিউ জায়গাটা কেমন হবে দেখা উচিত, দেখিয়ে দিচ্ছি। এসএলএসটি পরীক্ষায় মক ইন্টারভিউ শুরু করেছি, তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নেবে। কীভাবে প্রশিক্ষণটা হবে একটু বলে দিই ভালো করে। অনলাইনে আমরা রেখেছি, কিন্তু অফলাইনে তাকে 2 দিন আসতেই হবে, কারণ তার অনার্স, MA, পরিবেশ, তার একাডেমিক স্কোর, তার চোখ মুখ, অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখব। আর একদিন সাবজেক্ট থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো করব। সর্বোপরি আমরা ধরো পুরো রুম প্যাকড আপ হয়ে ডেমোস্ট্রেশন চলছে, আমি ইন্টারভিউ টেবিলের অপোজিট প্রান্তে, আপনি এক প্রান্তে উঠে এসে ইন্টারভিউ দেবেন। কেমনভাবে ঢুকবেন, কেমনভাবে বেরোবে, চোখের আইকিউ কেমন হবে, বডি ল্যাঙ্গুয়েজ কেমন হবে, প্রশ্নোত্তর পর্ব চলতে চলতে আপনাকে তুলে দিয়ে আপনার পছন্দসই টপিক পড়াতে বললাম। 3-4 মিনিট পড়াতে পড়াতে আমি বলে দিলাম, তোমার এটা না, তুমি এইটা একটু পড়াতে পারবে, আমি একটা টপিক দিলাম। এইভাবে সবাই বসে থাকবে, আপনি রুমে ডেমোস্ট্রেশন দিবে। এর এক্সপিরিয়েন্স কখনো কেউ কেড়ে নিতে পারবে না, মনে রাখবেন। তাই আপনি ফিল্ডে নেমে পড়ুন।
একদম 15 তারিখ সকালবেলা থেকে দায়িত্ব জানা স্যারের। এবং এই নাম্বারটাতে আমার পার্সোনাল নাম্বার, আপনারা হোয়াটসঅ্যাপ করবেন যে স্যার আমি ডেমোটেশন নিতে চলছি। প্রত্যেক কাছে ইন্টারভিউ বইটা তোমরা কিনে নিয়ে পড়াশোনা করবে। আবারও বলি, ফুল সার্ভিস পরীক্ষার ক্ষেত্রে যেমন প্রিভিয়াসের কোশ্চেনগুলো প্রচুর পরিমাণে তোমাদের হেল্প করছে, ঠিক তেমনি ইন্টারভিউয়ের ক্ষেত্রেও আমার যে ইন্টারভিউ বইটা রয়েছে ওই বইটা স্টাডি করবে। কারণ ওখানেও 75 জন ব্যক্তির শুধু ফুল সার্ভিস ইতিহাস নয়, একেবারে WBCS, নেট, সেট ভালো করে খেয়াল করে, সেটা লাস্ট ইন্টারভিউ হয়েছিল, WBCS, কলকাতা পুলিশ, বেঙ্গল পুলিশ, আপার প্রাইমারি, বিগত বছরের ফুল সার্ভিসের প্রশ্ন সমস্ত রকমের আমরা BSc মিসলেনিয়াস প্রত্যেকটা টপিকের উপরে কিন্তু সমস্ত ব্যক্তি তুলে ধরেছি, ওনাদের এক্সপিরিয়েন্সগুলো বইতে তুলে দিয়েছি। ওইটা কিন্তু অবশ্যই ফলো করবেন, প্রচুর পরিমাণে হেল্প পাবেন কিন্তু আপনি। এবারে আসছি, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন এবং ইতিহাস বিষয় যাদের স্পেশাল ক্লাস এবং গাইড মক ইন্টারভিউ একেবারে সরাসরি জানাশা নিচ্ছেন, ইতিহাস স্টুডেন্টরা নির্বিধায় টপ রেজাল্ট করার জন্য যোগাযোগ করতে পারেন। নম্বর দিয়ে দিয়েছি, কাট অফ মার্কস যেটা দেওয়ার চেষ্টা করেছি আমি, এই কাট অফ মার্কসটা ধরে এগোবেন। প্রথমে বলি, কাট অফ মার্কসটা খুব ঠান্ডা মাথায় করে আমি দিয়েছি। কেন লিখেছি বলে দিই। পরীক্ষার হল বাইরে বলতে হয় সহজ প্রশ্ন, আমি বলছি তো 5 থেকে 6টা প্রশ্ন ওই হলের ভেতরে সালটাতে কেউ পারেনি, একেবারে রেয়ার ক্যান্ডিডেট ছাড়া। আর এক্সেপশন কেস কখন এক্সাম্পল হতে পারে না, মনে রাখবেন। এক্সেপশন কেস প্রত্যেকে 2টো 3টে একেবারেই মানে পারেই না বলতেই হয়, তাই 58 57 পারেই না, 2-3টে সকলেই পারে না। এবার ডাকটা গেজেটে বলা আছে 1.6, আগে ডাকা হতো 1.4, যাক সে 1.4 বা 1.6 যে ডাকবে সেটা কিন্তু সকলে না পারার পর থেকে নামবে, অর্থাৎ সিট সংখ্যা কিন্তু কম নেই, সিট সংখ্যা কিন্তু কম নেই, নতুনদের চান্সটা বেশি। কারণ সবাই যে পরীক্ষা দিয়েছে সবাই যে পাস করে যাবে তা কিন্তু নয়, একাডেমিক স্কোর এক্সপিরিয়েন্স যোগ করলেও দেখবে 5% 10% তোমাদের থেকেও কম মার্কস পেয়ে ছিটকে গেল পুরাতনরা। তাই পুরাতনরা সবাই পাবে কথা জানিতে পারবে না, তাই নতুনদের 50% সিট বরাদ্দ থাকলেই প্যারালালি 5% 10% নতুনদের স্কোর বেড়ে গেলে অর্থাৎ 55 থেকে 60% নতুনরাই চাকরি পাবে, মিলিয়ে নেবেন আপনারা। তো যাই হোক, আপনারা প্রত্যেকে আবেদন, একাডেমিক স্কোর এবং এক্সপিরিয়েন্স নাম্বার এবং রিটেন এক্সাম, রিটেন, এক্সপিরিয়েন্স এবং একাডেমিক এই 3টে পার্টকে যোগ করে ডাকা হবে। তারপর কিন্তু 10+10 আপনাকে মক ইন্টারভিউ বা ডেমোস্ট্রেশনের জন্য 80-র মধ্যে আপনি ডাকটা পাবেন। প্রত্যেকের কাছে আবেদন। এবারে বলে দিই, এই যে 2 নম্বর 3 নম্বর সকলেই ব্যর্থ বা পারেনি হলের ভেতরে, কেউ জানা প্রশ্ন একটা ভুল, কেউ কঠিন প্রশ্ন একটা ভুল, কেউ ওয়ে মার্কশিট ভুল ইত্যাদি করানোর জন্য 2-3 নম্বর সকলেই ছিটকে গেছেন, অর্থাৎ 57-58তে এমনি সকলে চলে এসছেন, কারণ 2-3 নম্বর সকলে গেছে। এবার এখান থেকে 1.6 নেমে আসবে, বুঝবেন। সেক্ষেত্রে 90% যারা স্কোর করবে অর্থাৎ 54 যারা পাবে তাদেরকে ধরে রাখতে পারবে না, এবারে ডাক পাবেনি, কারণ 1.6 ডাকবে, সিটটা কিন্তু অনেক রয়েছে ইতিহাসের ক্ষেত্রে। সেক্ষেত্রে 53-54 নেমে যেতে পারে জেনারেল কাস্ট, প্রবল সম্ভাবনা। পরীক্ষা কিন্তু সহজ হয়েছে, বিশাল সহজ প্রশ্ন ভালো হয়েছে তা কিন্তু নয়। পরীক্ষার হলে বলছে আমি পাস করে যাব, কম্পিটিটিভ পরীক্ষায় পাস ফেল হয় না, সর্বোচ্চ স্কোর থেকে নামতে আসে। তাই আপনার সর্বোচ্চ স্কোরটা সেখানে স্থান পেয়েছে কিনা এটাই বড় কথা। আরেকটা দিক যেটা সর্বোচ্চভাবে মাথায় রেখে দিন, আপনারা গ্রহণ করে ফেলুন, সেটা হচ্ছে একটি ক্যান্ডিডেট 2টো এক্সামেই কিন্তু বসবে। 2টো এক্সাম বসবে মানে কি, একজন ক্যান্ডিডেট 9-10-এ বসলো, আরেকজন ক্যান্ডিডেট সেই ক্যান্ডিডেট 11-12-এ বসলো। এবার দেখা গেল 20% বা 30% ক্যান্ডিডেট দুটোতেই কিন্তু কোয়ালিফাইড করবে, এটা কোনো কেউ অস্বীকার করতে পারবেন না, 2টো পরীক্ষায় ক্র্যাক করবে। এবার যখন দেখা গেল যে হয়তো 55 নামলে সিট পূর্ণ হয়ে যাচ্ছে, সাপোজ, কেন নেমে যাবে কাট অফ মার্কসটা, কেন বলে দিচ্ছি। এবার এই 30% ক্যান্ডিডেট যখন 11-12-এ চলে আসবে, এখানে সিটটা খালি হতে বাধ্য হবে, ফলে 9-10-এ কাট অফ মার্কস কিন্তু নেমে যাবে। 53-54-এর ক্ষেত্রে আমরা প্রবল সম্ভাবনা, অর্থাৎ 90% স্কোর মানে 54-53 যারা পাচ্ছেন তারা শুরু করুন। নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট ইন্টারভিউ শুরু হবে, সেপ্টেম্বরের এই 15 দিন, অক্টোবরের 1.5 মাস 45 দিন। আর ফাঁকি মারবেন না, অফলাইনে ছুটে এসে আপনারা প্রকৃতভাবে ডেমোস্ট্রেশন নিন। 53-54 জেনারেল কাস্ট মনে রাখবেন, কারণ 56 মানে 3-4টেতে সকলেই ভুলই করেছে, সেই সিটটা কখনোই সবাই পূরণ করতে পারবে না, তাই নামতে বাধ্য করে ডাকবে 1.6। তবে ইন্টারভিউকে যে হেলাফেলা বা সহজভাবে নেবে তার ইন্দ্রপতন ঘটবে, কারণ 160 জনকে ডাকবে 100 জন পাবে, বা 16 জনকে ডাকবে 10 জন পাবে, এটাই নিয়ম, হ্যাঁ কি না। তবে বাদের সংখ্যাটাও কিন্তু 60 জন চলে যাবে 160 জনে, তাই হালকাভাবে নেবেন না, আসল গেম চেঞ্জার হবে ডেমোস্ট্রেশন মক ইন্টারভিউ, মনে রাখবেন। ওবিসিদেরও প্রায় কাছাকাছি থাকবে, 53-52-র মধ্যেই থাকবে আশা করছি। 53+ বা 54 যারা প্লাস পেয়েছেন প্রত্যেকে পড়াশোনায় মন দিয়ে দিন, পেয়ে যাবেন।
এসসিদের 50+ আমি ধরে রেখেছি, ডাক পাবেন। যাদের 51-52 তার উপরে আছে মন দিয়ে পড়াশোনা শুরু করে দিন। এসটিরা 45+, 46, 87, পাচ্ছেন, ভালো করে শুরু করে দিন। ইডব্লিউএসদের 50 ধরে রেখেছি, কেন অনেকে শেষ মুহূর্তে সার্টিফিকেট জমা করেছেন। এই কাট অফ মার্কটা ধরে আপনারা এগোন। এই নাম্বারগুলো নিচে নামবেন না প্লিজ, প্লাস চিহ্ন দিয়ে রেখেছি। এর উপরে যাদের আছে প্রত্যেকে জোর কদমে একদম খাটা শুরু করে দিন ভালো করে। আর এই দিকে যাদের একাডেমিক স্কোর ধরো 54-8 আছে, তারা দেখো 54, 64, মানে 62, খারাপ কিন্তু নয়, যথেষ্ট ভালো নাম্বার। কম্পিটিটিভ পরীক্ষায় যে হারে বলছে সবাই যেন 10, সবাই 60, তা কিন্তু নয়, মুখে বলতে হয়। আবারও বলছি, এখন প্রশ্নটা মনে হবে সহজ, পরীক্ষার হলে যে ছাত্রছাত্রীটি সামলেছেন হল এনভায়রনমেন্ট, তাদের কাছে কিন্তু 4টে, 5টা, 6টা, 7টা পর্যন্ত প্রশ্ন অনেক কনফিউজিং। অনেক ভালো ভালো ছেলে মেয়ে কিন্তু 4টে, 5টা করে ভুল করে এসেছে। তবে হ্যাঁ, 55+ স্টুডেন্ট আমরা ভালো সংখ্যক পাচ্ছি, সেখানে সিট প্রায় 15 দিকে এগোবে। যদি নামে ওই 1-2 নম্বর 54 বা 53 পর্যন্ত নেমেছে, তো আপনার 53 থেকে প্রত্যেকে শুরু করে দিন পড়াশোনা। আর এসটি ক্যান্ডিডেটরা 50 নিচে পেলেও পড়াশোনা শুরু করবেন, আপনাদের সিট অনুপাতে আস্তে আস্তে করে ডাক পেয়ে যাবে। তাহলে কাট অফ মার্কস একটা ধারণা আমি দিতে পেরেছি। 11-12 সিটটা যখনই পাবে 90 স্কোপটা কিন্তু বাড়বে, বা সেকেন্ড ওয়েটিংয়ে কিন্তু অনেকেই চাকরি পেয়ে যাবে। যারা ডাক পাবে ইন্টারভিউ ভালো দিয়ে রাখতে পারলে হয়তো 160 জনের মধ্যে 100টা সিট পূরণ করার পরে 109, 110, 104 ওয়েটিংয়ে আমরা র্যাঙ্ক, অর্থাৎ তাহলে ওয়েটিং 104 মানে 4 নম্বর ওয়েটিং, আমরা 110 মানে 10 নম্বর ওয়েটিং, আপনারা চাকরি পেয়ে যাবেন। কারণ অনেকে 11-12 কিন্তু পেয়ে গেলে আর ওয়েটিং ক্যান্ডিডেটরাও ডাক পাবেন। তাই ওয়েটিং যদি খুব ভালো ইন্টারভিউ দিয়ে কাছাই থাকতে পারেন, কাছাকাছি, আপনারা কিন্তু পরবর্তীকালে ডাক পেয়ে যাবেন। একাদশ শ্রেণীর জন্য এখন কোন কোন অধ্যায়গুলি বেশি গুরুত্ব দেবেন আপনারা প্রথমেই বলে দিই। যে জায়গাটা গুরুত্ব দেবেন সেই জায়গাটা হচ্ছে 1919 সাল পর্যন্ত ইউরোপ ইতিহাস ছিল। আপনারা 1945 পর্যন্ত রাশিয়ার ইতিহাস, শিল্প বিপ্লব, আফ্রিকা ব্যবচ্ছেদ, বলকান সমস্যা জায়গাগুলোকে দেখুন, বা হিটলার বা মুসোলিনি বা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, বা যেহেতু 19 সিলেবাসে ইউএনওটা আছে বা লিগ অব নেশন, এই বিধাগুলো একটু চোখ বুলিয়ে নিন। অর্থাৎ হিটলার, মুসোলিনি, লোকার্নো চুক্তি, আপনারা নিরস্ত্রীকরণ সম্মেলন, ইউএনও, লিগ অফ নেশন, হিটলার, মুসোলিনি, দ্বিতীয় জায়গাটা রাশিয়া, লেনিন, স্ট্যালিন, নিকোনিক পলিসি, শিল্প বিপ্লব, এই জায়গাগুলোকে ভালো করে দেখবেন একটু। অশোকের ধম্ম, আকবরের দিন ইলাহি, সুলতানি যুগে ষড়যন্ত্র ছিল, এই পিরিয়ডগুলোর উপর একটু ভালো করে দেখবেন। আর একটা আপনারা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে প্রশ্নটি হয়ে গেল 60টি প্রশ্ন, ওই প্রশ্নটাকে বেস করে আপনার 10টা করে প্রশ্ন তৈরি করে ফেলুন বাড়িতে বসে বসে। অতএব 600খানা প্রশ্ন যদি তৈরি করতে পারেন আপনারা অনেক উপকার পেতে পারেন। সেম কোশ্চেন জায়গা থেকে 10টা করে কোশ্চেন তৈরি করে ফেলুন, তাহলে 60 × 10 মানে 600খানা কোশ্চেন ওই জায়গা থেকে তৈরি করে ফেলুন। সার্বভৌম সুলতান কুতুবুদ্দিন আইবক নিলতুৎমিশ দোদুল্যমান আছে, দুটো প্রশ্ন আমার উত্তর নিয়ে অনেকে দোদুল্যমান আছো স্যার, কী হবে কী হবে। হিন্দু মেট্রোপলিটন কলেজটা 1853 10 বই দেওয়া রয়েছে। একটু ছোটো করে বলে দিই, 1817 সালে হিন্দু স্কুল যখন তৈরি হয় তার ম্যানেজিং কমিটির সেক্রেটারি ছিল এই রাধাকান্ত দেব, তাই না? বিদ্যাসাগরকে সহ্য করতে পারতেন না, এটা তার ব্যক্তিগত প্রবলেম ছিল রাধাকান্ত দেবের। এবং বিধবা বিবাহ যখন হচ্ছে দেখছি 36,000 ব্যক্তি সই করছে রাধাকান্ত দেব, সেখানে 936 জন স্বাক্ষর পাচ্ছে বিদ্যাসাগর, সেখানেও দেখছি। এবং বিদ্যাসাগর যখন সোয়াবাজার রাজবাড়ির সন্নিকটে আজকে জয়পুরিয়া কলেজের 13 নম্বর রুমে প্রথম বিধবা বিবাহ বৈঠক ডেকেছিল, আজকের জয়পুরিয়া কলেজের 13 নম্বর রুমে যখন বিধবা বিবাহ উইডো রিমেজ অ্যাক্ট কার্যকরী জন্য বৈঠক ডাকছে, তখন সোয়াবাজার রাজবাড়ির পাশে নাটবাড়ি প্রতিষ্ঠা করে রাধাকান্ত দেব বিধবাদের বিবাহ হবে না বলে প্রতিবাদ করেছিলেন। মনে রাখবে, রামকমল সেনকে সঙ্গে নিয়ে ওই রাধাকান্ত দেব ডিরোজিওকে তাড়িয়েছিল, যার শোকাহত হয়ে ডিরোজিও মারা গিয়েছিল। এবং 1849 সালে মনে রাখবেন, আমরা জানি 1846 সালে কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজ থেকে বিদ্যাসাগর ছেড়ে দিয়ে আসছেন কলকাতা সংস্কৃত কলেজে 1846 থেকে 51। 1851 সালে তিনি অধ্যাপক থেকে অধ্যক্ষ প্রিন্সিপাল হচ্ছেন কলকাতা সংস্কৃত কলেজে বিদ্যাসাগর। 1849 সালে ড্রিঙ্ক ওয়াটার বেতনের সহযোগিতায় ক্যালকাটা ফেব্রুয়ারি স্কুল গড়ে উঠছে বিদ্যাসাগর ঐকান্তিক উদ্যোগে, এবং তিনি সম্পাদক হচ্ছেন। 1851 সালে বেতন সাহেব মারা গেলে তার নামে তৈরি হচ্ছে বেতন সোসাইটি, পুরোপুরি পরিচালনার দায়িত্ব এসে গেছে বিদ্যাসাগরের হাতে। একদিকে তিনি সংস্কৃত কলেজের অধ্যাপক কাম অধ্যক্ষ, তিনি বেতন স্কুল প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়ে ফেলেছেন, সহ্য করতে পারছেন না রাধাকান্ত দেব। তাই হিন্দু কলেজের একটা উইংস রূপে 1853 তৈরি করছেন হিন্দু মেট্রোপলিটন কলেজ। তাই প্রকৃত প্রতিষ্ঠাতা কিন্তু ওই হিন্দু স্কুল এবং হিন্দু কলেজ 1817। এই উত্তরটা আমি দিয়েছি, কিন্তু নামটা তিনি চেঞ্জ করে 53 করেছিলেন। কয়েক মাস মাত্র টিকেছিল, চিরস্থায়ী বন্দোবস্তের মতো। 1793 23শে মার্চ চালু হলো
ডিসেম্বরে বন্ধ হয়ে যায়, চিরস্থায়ী বন্ধ, দীর্ঘস্থায়ী হয়নি, মাত্র 9টা মাস ছিল। ঠিক তেমনি এটাও কিন্তু বন্ধ হয়ে যায় অর্থের অভাবে। আমরা আত্মীয়সেবা দেখেছি 1815 সালে প্রতিষ্ঠা হয়, 4 বছর পর 1819 সালে আত্মীয়সেবা বন্ধ হয়ে যায়। এটা বন্ধ হয়ে গিয়ে ছোট্ট একটা স্কুল চলেছিল। সেক্ষেত্রে দেখবে স্কুল যখন হয়ে গেল তখন ওই হিন্দু কলেজটা 1855 সালে আমরা দেখছি প্রেসিডেন্সি কলেজ হচ্ছে, 2010 সালে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। তাই যেহেতু বিদ্যাসাগরের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে কলেজটা করেছিল, তাই অরিজিনাল কিন্তু 17 এই জন্য 17 দিয়ে রেখেছি, 53 নিলেও কিন্তু ভুল নয়, একেবারে ভুল নয়। তাই 17 না 53 এইটা নিয়ে তোমরা একেবারে মাথা ঘামাবে না। তোমাদের ছোট করে কথা বলি, একটা একেবারে নিজের ভাই বোনের মতো করে কথা বলি তোমাদের। যারা ভালো ছাত্রছাত্রী না, কম্পিটিটিভ পরীক্ষায় 5% ডিবেটিং থাকবে, তোমাকে মেনে নিতে হবে। শতকরা 5টি প্রশ্ন বা 4টি প্রশ্ন ডিবেটিং থাকে, কি ইউপিএসসি হোক, WBCS হোক, নেট সেট হোক, প্রতিবারে থাকে ডিবেটিং। তো শতকরা 5টা মানে 60-এ 3টে ডিবেটিং থাকবে, সেখানে 1টা-2টো ডিবেটিং থাকা স্বাভাবিক। এবং গতবারে মাদাস দেখলাম 2টো উত্তর দিয়েছিল, যদি 2টো উত্তরই দিয়ে দেয় ভুল নয়, 53 দিলেও ভুল নয়, কারেক্ট। আমি বলতে গিয়েও বলেছি তোমার 17ই নিয়ে রাখো, 53 হলে হতে পারে। আবার কুতুবুদ্দিন আইবক সার্বভৌম শাসক, কিন্তু মনে রাখবেন ইলতুৎমিশ যেহেতু অপশনে আছে, সার্বভৌম শাসক তাকে নেওয়া উচিত। তাই 2টো উত্তর দিলে ভালো। যদি কুতুবুদ্দিন দিয়ে দেয় কিছু করার নেই, কিন্তু যদি ইলতুৎমিশ দেয় আমি বলবো ঠিকই আছে, কুতুবুদ্দিনের জায়গায় ইলতুৎমিশকে দেয়, এইগুলো 2টো করে দিলে ভালো হয়। আর যদি কুতুবুদ্দিন দেয়, ইলতুৎমিশ না নেয়, কিছু করার নেই। যদি 1853 নেয়, 17 না দেয়, কিছু করার নেই। এই যে 1টা-2টো না ডিবেটিং থাকে, আমার সঙ্গে নয়, আপনাদের সঙ্গে আপনাদের সঙ্গে বোর্ডে থাকবে, এটা মেনে নিতে হবে। আজ থেকে আপনারা কোনোদিন ধ্বংসাত্মক কথা বলবেন না, কাউকে খারাপ বলবেন না, ভালো কথা ভালো ভাবনা করুন, আপনার অনেক মঙ্গল হবে, বড় হবেন, মনে রাখবেন। কোনো দিন ধ্বংসাত্মক কথা বলে আপনি বড় হতে পারবেন না, মনে রাখবেন। আর পড়াশোনাটার বাইরে আপনি যাবেন না, এইটুকু অনুগ্রহ করে বলা। আমি কিছু এক্সাম্পল দেখাবো কতভাবে আমরা পড়ে চলেছি, কীভাবে সেগুলো আসলটা কি, আর সেই ভুলগুলো ভাঙবো। তাই আপনারা কুতুবুদ্দিন আইবক বা ইলতুৎমিশ বা 17 না 53 এই 2টো নাম্বার আপনি ছেড়ে রাখুন। আমার ছেড়ে দেশে 51 হচ্ছে, যদি আমার উত্তর নিয়ে নেয় 53 হলে আমি চাকরি পেলাম। ওই কম্পিটিশনের ডিবেটিংগুলো ছেড়ে দিয়ে কাট অফ মার্কসটা ধরে রাখবেন, তাতে আপনার অনেক মঙ্গল হবেন। আপনি এইটাকে নিয়ে বই খুঁজছেন, আমাকে দিচ্ছেন, 10টা স্যারকে দিচ্ছেন, বিশাল ব্যস্ত, অথচ 11-12 পরীক্ষার উপরে পরীক্ষা দিচ্ছেন না। আপনি সৌদায়িত্বে গ্রুপ সিকিউরিটি ফর্ম ফিল আপ করে তার পড়াশোনা শুরু করুন, আপার প্রাইমারি শুরু করুন, ইন্টারভিউ শুরু করুন। এটা যা আবার হয়েছে, বোর্ড উত্তর দিলে আমাকে মেনে নিতে হবে, এটা হলো এই তো কথা, মনে রাখবেন। ফুটবল বিশ্বকাপে দেখছি গোল বারে লেগে নেমে গিয়ে গোল হয়েছে, তো হলো না, এরকম আমরা দেখি। এগুলো মেনে নিতে হয়, লাইফের পার্ট। তো এইগুলো আপনারা যারা ভালো ছাত্রছাত্রী, যদি ওই 2টোকে মাইনাস করে ধরে রাখুন, যদি আমার হয়ে যায় আমি 2 নম্বর এক্সট্রা পাবো বা 1 নম্বর পাবো, এইটুকু ধরে আপনি এগোন। কিন্তু এই বই আছে লাফালাফি করতে গিয়ে আপনি আধ ঘন্টা করে সময় নষ্ট করে ফেলছেন, করবেন না। কম্পিটিটিভ পরীক্ষা এই পরীক্ষা নয়, মাথায় রেখে দিন। 5% কোশ্চেন শতকরা ডিবেটিং থাকবে, দ্যাট ইজ দ্য কম্পিটিটিভ এক্সাম, এটা মাথায় ঢুকিয়ে দিন সবাই। এবারে আসছি আমরা কোন কোন জায়গাগুলো দেখবো, কীভাবে পড়বো আমি বলে দিয়েছি। রাশিয়া, হিটলার, মুসোলিনি, সেকেন্ড ওয়ার্ল্ড বেশি করে দেখুন। যেহেতু শিক্ষকরা পরীক্ষা দিচ্ছে, তাই আপনারা বর্তমান 9, 10 এই বইগুলো একটু ভালো করে দেখতে পারেন। 5 থেকে আপনার 8 পর্যন্ত বইগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারেন। 11, 12 ক্ষেত্রে বইগুলো একটু চোখ বুলিয়ে নেবেন। তবে যেগুলো আমাদের ফুল সার্ভিস সিলেবাসে মিলছে সেই টপিকগুলোকে একটু বেশি করে, টেক্সট বইগুলো, বোর্ডের বইগুলো একটু চোখ বুলিয়ে নিতে পারেন। এরকম কিছু নমুনা দিচ্ছি কোন জায়গাগুলো হোঁচট খায়। নিচের ঘটনাগুলিকে সঠিক কালক্রমে সাজাও, আমরা পরীক্ষায় পেয়েছিলাম, একটি ভালো করে শুনবে। আগস্ট ঘোষণা, লখনৌ চুক্তি, জালিয়ানওয়ালাবাগ এবং খেদা, পরপর ঘটনা আছে। এবং মনে রাখতে হবে, এই যে আগস্ট অফার 40 সালে 8 আগস্ট হয়েছিল, আরেকটি আগস্ট অফার WBCS দেখলাম 1917 20 আগস্ট দিয়েছিল। এবারে আপনি আগস্ট ঘোষণাপত্র বা লিলিতগো প্রস্তাব হিসেবে পড়ে গেছে 40 সালে, সেখানে অপশনেই দেয়নি। তাই ক্ষেত্রে আপনি আগস্ট বা মন্টেগো ঘোষণাপত্র যাকে বলছে 17 সালে 20 আগস্ট, তাহলে একটি মন্টেগো ডিক্লারেশন যাকে আমরা আগস্ট ঘোষণাপত্র বলছি, আরেকটা আগস্ট অফার বলছি, আরেকটা আগস্ট অফার বলছি 40 আগস্ট। তাহলে আপনি এইটা জেনে গেলেন, এইটা জানলেন না, আপনি পরাজিত হয়ে গেলেন। তাই আপনি আগস্ট অফার বলতে ওটাও কিন্তু খেয়াল করবেন। অপশনগুলো দিয়েছে একটু নামালে বুঝতে পারবেন যে এখানে দেখুন, প্রথমে হচ্ছে 16 লখনৌ চুক্তি, মানে 2-এরটা, 4-এরটা দিয়েছে খেদা 18, জালিয়ানওয়ালাবাগ 1919 আর 40 সালে এইটা। এখন এই 1-এর কোশ্চেন যদি তোমাকে এই 16-র পরে 2-এর পরে 1 নিয়ে নিল, অথচ কেন নিল? আগস্ট অফার, তো 17টা উত্তর নিয়ে WBCS মেনে। তাই আপনি এইটাকে জানবেন, এটাকে জানবেন না, হতে পারেন না। অতএব ভালো ছাত্রছাত্রীদের জন্য আমি 2টো প্রোক্লামেশন দিয়েছি, আপনারা জুম করে থামিয়ে ভালো করে পড়ে নেবেন। 17 সালের আগস্ট কী ছিল। এবারে বাংলার গভর্নরের ক্ষেত্রে বলি, ছোট করে বলি,
পলাশির যুদ্ধ কবে হয়? 57, গভর্নরকে রবার্ট ক্লাইভ। আপনি এরকম ইতিহাস পড়বেন না। ছোট করে বলে দিই, এই যে গভর্নর রোজার ড্রেক, উনি 52 থেকে 58 ছিল, তাই 1757 পলাশি যুদ্ধের সময় গভর্নর ছিল রোজার ড্রেক। এটা মিলিয়ে নিন, আপনি ক্লাইভ আর পড়বেন না, মনে রাখ রোজার ড্রেক ছিলেন পলাশি যুদ্ধের সময়। আরেকটা ভুল কি করি না, ক্লাইভের পরে কে বসছিল? ভ্যানসিটার। এটা কিন্তু নেট পরীক্ষা কোশ্চেন ছিল না, জন সোফানিয়া হলওয়েল তিনি দায়িত্বে ছিলেন। তাহলে ক্লাইভ আমরা দেখছি 58 27 জুন থেকে 60 23 জানুয়ারি। তারপরে দেখো 28 জানুয়ারি থেকে 27 জুলাই দায়িত্ব নিয়েছেন হলওয়েল। নেট পরীক্ষায় দিয়েছে ক্লাইভের পরে গভর্নর কে হন? আপনি ভ্যানসিটার করে ফেললেন, কিন্তু না, হলওয়েল দায়িত্ব নিয়েছিল মাঝখানে। আবার দেখো ঠিক ভুলটা করি, ভ্যানসিটারের পর কে সিংহাসনে বসেন? দ্বিতীয়বার ক্লাইভ না, ভ্যানসিটারের পর জন স্পেন্সার। 64 সালে মনে রাখবেন, এই যে দিচ্ছি আমি 27 জুলাই 60 থেকে 64 সালের 26 নভেম্বর। উনি চলে যাওয়ার পর 3 ডিসেম্বর দায়িত্ব নিচ্ছেন পেনসার, ছিলেন কবে? 3 মে পর্যন্ত পরের বছর। তো 64 3 ডিসেম্বর থেকে 65 3 মে পেনসার। ভ্যানসিটারের পর ক্লাইভ। আপনি এটা জানলেন না, আপনি দিবালোকে হেরে যাবেন। আপনি ইতিহাসগুলোকে সঠিক করুন, একটু মন দিয়ে পড়ুন। আমি আবারও বলছি, তেতোটা ধৈর্য লাগবে, ধৈর্যটা তেতো হয়, ধৈর্যের ফল খুব মিষ্টি হয়। হয়তো খুব তেতো লাগছে একটু, কিন্তু আপনারা পরে বুঝবেন যে না স্যার কী করতে চাইছেন, কি বলতে চাইছেন। এই ভুলগুলোকে ভেঙে ফেলুন, আপনার মঙ্গল হবে, আপনি বড় হতে পারবেন। তারপরে ভেরেলেস্ট আসছে, তারপরে কাটিয়ার, হেস্টিংস পুরো ডেট সব বসিয়ে দিয়েছি। আরেকটা ভুল ভেঙে দেওয়া দরকার আছে, একবার দিবালোকে ভুলটা ভাঙবো আজকে। ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট বা নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন ভালো করে মনে রাখবে। কার আমলে চালু হয়? নর্থব্রুকের আমলে জানি হয়, সব বই লেখা থাকে, আমরাও তাই জানতাম। কিন্তু না, অতি সম্প্রতি আদার রাজ্যে 2টো পিএসসি পরীক্ষার প্রশ্ন গিয়ে ঘাঁটতে দেখলাম, একটাতেও নর্থব্রুক নেয়নি। ভুল ভেঙে গেল। কেন ভুল ভাঙলো? একেবারে ছবি ফেলে দেবো, ছবির আকারে ফেলবো। কি ছবি ফেলবো না, ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট 1876-এর 16 ডিসেম্বর কার্যকরী হয়। অপশন দিয়েছি, 76 সবই লিখে 16 ডিসেম্বর, 14 ডিসেম্বর, 13 ডিসেম্বর এবং 12 ডিসেম্বর, সব সাল কিন্তু 1876। এবারে মনে রাখবে, এই ড্রামাটিক পারফরমেন্স অ্যাক্ট উত্তর নেব লিটন, কারণ লিটনই নিয়েছে। কেন নিয়েছে স্যার ভালো করে বলবো। আইনটা পাস হয়েছে 76 16 ডিসেম্বর। নাট্যবিনয় নিয়ন্ত্রণ আইন, নাটকের মধ্য দিয়ে যে লোকশিক্ষা প্রসার, ব্রিটিশদের বিরুদ্ধে যে একটা প্রতিবাদ গড়ে উঠতে বন্ধ করার মূল লক্ষ্য ছিল। তবে এই আইনের আমরা প্রতিবাদ করেছিল দ্বারকানাথ মিত্র, যে ঠিক নয়, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। আবার দেখো, একটি বাঙালি এই আইনটা ঠিক করে সমর্থনও করেছিল। প্রতিবাদ করছে দ্বারকানাথ মিত্র, শম্ভুচন্দ্র মুখোপাধ্যায়। তবে সমর্থন রাজা নরেন্দ্র কৃষ্ণ বাহাদুর। এইগুলি হচ্ছে আপনি চাকরি পাওয়ার জন্য দিয়ে রাখলাম। নরেন্দ্র কৃষ্ণ বাহাদুর প্রতিবাদ না করার জায়গায় তিনি সমর্থন করলেন এই আইনকে। না, ঠিকই করেছে ব্রিটিশরা, এত নাটকের প্রতি করার দরকার নেই। কারণ আমরা জানি যে বিদ্যাসাগরও চড়ি জুতো ছুড়ে বেড়েছিল অর্জুন শেখর মুস্তাফিকে, আমরা জানি সেটা। এইটা কেন বললাম এবার দেখে নাও। নর্থব্রুক আমরা অনেক পুস্তকে পাবো। কেন পাবো? এই 76 সালের 2 এপ্রিল, আবারও বলবো 1876-এর 2 এপ্রিল নর্থব্রুক ভারত ছেড়ে চলে যায়। 16 ডিসেম্বর আইন পাস হচ্ছে, বুঝুন কীরকম পড়ানো হচ্ছে। 10 দিন পর 12 এপ্রিল 76 সালে, ডেট দিয়ে দিচ্ছি, লিটন চলে এসছে দায়িত্বে ভারতবর্ষের ভাইসরয় রূপে। ডিসেম্বরের 16 তারিখে আইন পাস হচ্ছে, 12 এপ্রিল চলে এসছে। আপনি যদি উজবুক হন তাহলে আপনি নর্থব্রুক পড়ে চলে যাবেন, যদি ইতিহাস ভালোভাবে পড়েন লিটন মেরে আসবেন। আমি এটুকু বলে গেলাম। তাই ড্রামাটিক পারফরমেন্স লিটন, নর্থব্রুক। আমি আবারও বলছি, আরেকটা গল্প করব। আপনি উডের ডিসপ্যাচ কবে পাস হয়? 1854। এই আইন বলেই 57 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়। আপনি এরকম যদি ইতিহাস পড়েন, আপনি কম্পিটিশনে টিকতে পারবেন না। কি করে পড়বেন তারও নমুনা দিয়ে যাচ্ছে আজকে। নমুনাগুলো খেয়াল করবেন। সামনে পরীক্ষা ডিসেম্বর নেটসেট এবং এই রবি পরীক্ষা আছে, 11 পরীক্ষা। কি পরীক্ষা? ভারতবর্ষের কোন গভর্নর জেনারেল প্রথম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রস্তাব করেছিলেন? আমি লর্ড ক্যানিং, লর্ড ডালহৌসি, লর্ড ডাবরিন, লর্ড রিপন। আমরা জানি এই উত্তরটা ডালহৌসি নয়, ক্যানিং নয়, ডালহৌসি উত্তর নেবে। কেন ডালহৌসি নেবে? হ্যাঁ, এটা পুরোপুরি প্রিন্টে মিস্টেক করেছি, ডালহৌসি করে নেবে। কেন ডালহৌসি করবে না? এই লর্ড ডালহৌসি, এখানে ডালহৌসি করেছি। ডালহৌসি লন্ডন বিশ্ববিদ্যালয় ধাঁচে, এই লন্ডন কলেজ 1826 আর লন্ডন বিশ্ববিদ্যালয় 1836, সাল দুটো মনে রাখবে। লন্ডন কলেজ 1826 এবং লন্ডন ইউনিভার্সিটি 1836 সালে প্রতিষ্ঠা হয়, প্রত্যেকে মনে রাখবে। তো কলেজটা কবে? 1826, 1836-এ লন্ডন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা হয়। এবং এই যে লর্ড ডালহৌসি প্রথম ভারতবর্ষে বিশ্ববিদ্যালয়, এটা অবশ্যই কিন্তু আমরা ডালহৌসি উত্তর করে নেবেন, প্রত্যেকের কাছে আবেদন রইল। ডালহৌসি, তো ডালহৌসি প্রথম লন্ডন বিশ্ববিদ্যালয়ে ধাঁচে তার শিক্ষা সচিবকে বলে একটা ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করা হোক ভারতের তৎকালীন রাজধানীতে। তৎকালীন রাজধানী কবে? 1772 সালে ওয়ারেন হেস্টিংস করলো রাজধানী কলকাতাকে। ওয়ারেন হেস্টিংসের আমল থেকে রাজধানী কলকাতা। তাই কলকাতাতে, ভারতের রাজধানীতে একটা ইউনিভার্সিটি হোক। সেই ইউনিভার্সিটি হবে লন্ডন বিশ্ববিদ্যালয়ের ধাঁচে হবে। কে বলছেন? লর্ড ডালহৌসি। কাকে বলছেন? তার আমলের শিক্ষা সচিব ফ্রেডারিক জনকে বলছেন। কাকে বলছেন? ফ্রেডারিক জনকে বলছেন। যে ব্রিটিশ
সরকারের কাছে একটা আবেদন রাখা হচ্ছে এবং সেই আবেদনটা ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কোর্ট অফ ডাইরেক্টর ছিলেন বা ডিরেক্টরস, ইস্ট ইন্ডিয়া কোম্পানির কোর্ট অফ ডিরেক্টরের পক্ষ থেকে ভারতবর্ষে যে ব্রিটিশ কাউন্সিল ছিল সেই কাউন্সিল ভারতবর্ষের গভর্নর জেনারেলের কাছে একটা চিঠি পাঠালো, নির্দেশ দিল যে একটা প্রস্তাব কিন্তু অলরেডি আসছে, আপনাকে অনুমোদন দিতে হবে। সেই অনুমোদনটা নিয়ে 1854 সালে 19শে জুলাই বোর্ড অফ কন্ট্রোলের তৎকালীন সভাপতি চার্লস উড, যাকে উডের ডিসপ্যাচ বলি, সেই প্রস্তাবকে সমর্থন করলেন। আর সেই সমর্থনের ভিত্তিতে 24শে জানুয়ারি প্রতিষ্ঠা হলো কলকাতা বিশ্ববিদ্যালয়। মনে রাখবে, দ্বারভাঙার মহারাজা মহেশ্বর সিং বাহাদুর জমি দিয়েছিলেন। বিদ্যাসাগরের মতো, আলেকজান্ডার ডাফের মতো মানুষ ঐকান্তিক ভূমিকা ছিল এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায়। বিদ্যাসাগরই আলেকজান্ডার ডাফ সাহেবকে বাংলা বিভাগীয় প্রধান, বাংলা বিভাগের শিক্ষক অধ্যাপক নিয়োগ করেছিলেন। যা এইভাবে গল্পগুলো মনে রাখবেন। উডের ডিসপ্যাচ 54 তারিখটা কিভাবে পরের পর ধাঁচিয়ে এলো। তবে হ্যাঁ, ডালহৌসি কিন্তু উদ্যোগটা নিল 1854 সালে উডের ডিসপ্যাচে, প্রতিষ্ঠা কিন্তু 57 সালে হচ্ছে, তখন কিন্তু ক্যানিংয়ের আমলে, ভালো করে মনে রাখবে। তাই প্রস্তাবটা বিশ্ববিদ্যালয় করছে ডালহৌসি, প্রতিষ্ঠা হচ্ছে কিন্তু ক্যানিংয়ের আমলে। আর এই ক্যানিংয়ের আমলেই যখন 1957 সালে 25 ইয়ার্স পূর্তিতে 1882 সালে প্রথম নারীদের অগ্রাধিকার দেওয়া হলো কলেজে, শুধু পুরুষরা নয়, নারীরাও পড়তে পারবে। তাই কলেজে কাদম্বিনী গাঙ্গুলি বা চন্দ্রবিকি বসু কিন্তু 1882 সালে এন্ট্রান্সে কোয়ালিফাইড করছে 25 ইয়ার্স তার রজত জয়ন্তীতে। আপনি যখন পড়বেন না, পুরো সাবজেক্টটাকে আলু ভাতে বানিয়ে ফেলবেন। গল্পগুলো, কনসেপ্টগুলো, ব্যাকগ্রাউন্ডগুলো যেখান দিয়ে হোক, আপনার থ্রোয়িং পাওয়ার, চোখ মুখ বডি দুরনে বুঝে নেবে সাবজেক্টটা সত্যি তৈরি করেছে। আপনি সাবজেক্টটা তৈরি করুন না। আপনি লম্বা, গেঁড়া, ফর্সা, মা লোকের বাড়িতে কাজ করতে যায় কি বাবা রাইটার সাজেস্ট করে, আমার কিছু দেখা হবে না। প্লিজ আপনি নিজেকে তৈরি করুন, আপনার কোনোদিন পেছন দিকে তাকাতে হবে না। আর শর্ট প্রশ্ন আর এমসিকিউ, শর্ট প্রশ্ন এমসিকিউ, আপনি সারা জীবন ঠকতে 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 পড়তে পড়তে ভুগে 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 শেষ হবেন। কিন্তু যাই হোক, এবার যারা ভালো পরীক্ষা দিয়েছেন, 11 ভালো পরীক্ষা দেবেন, এই বইটা আবারও বলছে, এই 75 জন কিন্তু ব্যক্তিকে আমরা হুবহু তুলেছে। এই 75 জন ব্যক্তিকে আপনি কাজে লাগাবেন। আবারও বলি, এই সংখ্যাটা উল্লেখ করে দিয়েছি কভারে 75। এই বইটা আপনি অবশ্যই স্টাডি করবেন, প্রচুর পরিমাণে হেল্প পাবেন। তোমাদের জন্য মক ইন্টারভিউ আমি শুরু করছি, প্রত্যেকে যোগাযোগ করতে পারেন। আমরা প্রথমেই বলে দিই, অফলাইনে আমরা বাড়িতে আসছি, চিনার পার্কে আপনারা আসুন। বহু ছেলে নাম লিখিয়েছে, কয়েকশো, কলেজ স্ট্রিটেও আমাদের নাম লিখিয়েছে কয়েকশো ছাত্রছাত্রী। ইন্টারভিউ যোগাযোগ করুন। যেটা অগাধটা পারবেন না, দূরবর্তীর জন্য অনলাইনে শুরু করব। অনলাইনে ক্লাস করলেও আপনার কাছে মানবিক আবেদন থাকবে, ভর্তি হওয়ার পূর্বে ডিসিশন নেবেন, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আমাকে যোগাযোগ করে নেবেন। কিন্তু মাসে অন্তত একটা দিন বা 45 দিন, 1.5 মাস সময় পাবেন, অন্তত 15 দিন, অন্তত 3টে দিন যদি আপনি এসে অনলাইনে পাশাপাশি যদি অফলাইনে আপনি যার সাথে কাছে গাইড নিতে পারেন, আপনার ইন্টারভিউটা সেরা পাবেন। আপনি এইটুকু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারেন। তো আজকে আমরা 11-12 কেমনভাবে পড়া উচিত একটা এক্সাম্পল দিলাম, কাট অফ মার্কস দিলাম, ভালো ইন্টারভিউ বোর্ড দিলাম, কোথায় ইন্টারভিউ বই পাবেন, গোটা পশ্চিমবাংলা অ্যামাজন, ফ্লিপকার্ট আমাদের কাছ থেকে নিতে পারেন, বা কোথায় ইন্টারভিউ ট্রেনিং নেবেন, পুরো একটা ওভারঅল ধারণা দিলাম। আশা করি অনেকটা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হবে। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো, কোনো দিকে সময় নষ্ট নয়। আজ থেকে গঠনমূলক কথা ছাড়া খারাপ কথা বলবো না। প্রতিজ্ঞা নিন, আপনি অনেক বড় হতে পারবেন।